হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে তোমাদের কাছে দারুণ 3টে ঘটনা নিয়ে। 103টে ভৌতিক ঘটনা তোমাদের শোনাবো। আমাদের এক বোন বলে, দিদিভাই, ওর নাম হচ্ছে রত্না সাধুখা, বলে দিদিভাই আমার শাশুড়ি মা বিগত 4.5 বছর ধরে বাড়িতে পড়েছিলেন মৃত্যুর আগে। উনি প্যারালাইসিস হয়ে গেছিলেন, উনি হাঁটাচলা করতে পারতেন না। মানে প্রত্যেক দিনই উনি একটাই কথা বলতেন যে আমার মৃত্যুটা কেন আসছে না, আমি এতই কি পাপ করেছি, এতই কি আমি মানুষের ক্ষতি করেছি যে আমার মৃত্যু হচ্ছে না। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 3টে ঘটনাই কিন্তু একদম সত্য, আর তোমরা শুনলে নিজেরাই বুঝতে পারবে ঘটনাগুলো আমাদের সচরাচর কারোর না কারোর মুখ থেকে শোনা এরকম কিছু ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো। এবার আমি সোজা যাব ঘটনায়। আমাদের রত্না সাধুখা যে বোন ঘটনাটা পাঠায়, বোন বলে, দিদিভাই আমার বিয়ের পর আমার শাশুড়ি মা প্রায় দেখতাম অসুস্থ। ডাক্তার, বদ্যি, কবিরাজ অনেক কিছু করেছি, যদিও আমি তখন তোমার এরকম ঘটনা বা তুমি মানুষের পাশে থাকো সেগুলো আমি জানতাম না, কারণ ওই সময় আমি এত ফোন বা ইউটিউব ইউজ করতাম না। আমাদের বোন বলে, আজ থেকে ঘটনাটা ঘটে প্রায় 8.5 বছর আগে। আমার শাশুড়ি মা মারা গেলেন হঠাৎ। 4.5 বছর উনি কীভাবে এক একটা মুহূর্ত কাটিয়েছেন তার প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রমাণ হচ্ছে আমি। ওনার মৃত্যু কোনো মতেই আসছিলই না। উনি কিন্তু মৃত্যু ডাকছিলেন, কারণ উনি তো নিজে কষ্ট ভোগ করছিলেন, সাথে ওনার ছেলে, ওনার হাজব্যান্ড অনেক আগেই মারা যান, সাথে আমি, আমার একটি ছোট্ট মেয়ে, আমরা সবাই কিন্তু খুব খুব ভুগছিলাম। সেটা আমার শাশুড়ি মা বিছানায় শয্যাশায়ী হয়েও কিন্তু বুঝতে পারছিলেন। বাড়িতে অনেকবার কীর্তন পর্যন্ত দেওয়া হয়, অনেকবার, যাতে ওনার মৃত্যুটা খুব স্বাভাবিকভাবে তাড়াতাড়ি যাতে না ভুগে হয়ে যায়। বারবার নাম কীর্তন, যেরকম পুরোহিত মশাইরা বলতেন সেরকম কিন্তু আমরা বাড়িতে কীর্তন, সেরকম নারায়ণ পুজো, অনেক হোম যজ্ঞ আমরা করেছি, কিন্তু তারপরেও ওনার মৃত্যুটা কোনো মতেই কিন্তু ওনার কাছে আসছিল না। হ্যাঁ, খুব অস্বাভাবিক লাগছে না কথাগুলো শুনে, যে মৃত্যুর কামনা? হ্যাঁ, কারণ উনি যখন সব দিক থেকে হতাশা হয়ে যান, ডাক্তার, কবিরাজ, বদ্যি অনেক কিছু করেও ওনাকে সুস্থ করে তোলা হচ্ছিল না। ওনাকে দেখার জন্য দুবেলা কাজের মাসি ছিল, তারা ওনাকে অ্যাকচুয়ালি আয়া যাদের বলে, তারা দেখাশোনা করতেন। প্রচুর টাকা ওই সময় আমাদের কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। আমাদের দেশের বাড়িতে জমি জায়গা যা ছিল সব কিন্তু বিক্রি করে তবুও ওনাকে দাঁড় করানোর চেষ্টা প্রাণপণ ওনার ছেলে করে গেছেন। আমিও কিন্তু সাথে সঙ্গ দিয়ে গেছি, যতদিন শাশুড়ি মা ছিলেন একটা দিনও কিন্তু ওনার সাথে খারাপ ব্যবহার আমি করিনি। বিয়ের পর থেকে উনি অসুস্থই থাকতেন, এটাই দেখেছি। হঠাৎ 4.5 বছর ভোগার পর সকালবেলা একদিন গিয়ে মাকে ডাকি যে মা ওঠেন, আপনার স্নানটা করিয়ে দিই। মাকে প্রত্যেক দিন গরম জল করে স্নান করাতাম, কারণ বয়স হয়েছিল তো, হয়তো ওনার প্রচণ্ড শরীরে ব্যথা হতো, যার জন্য ডাক্তার বলেছিলেন উনি যতদিন বেঁচে আছেন ওনাকে গরম জল করে স্নান করাতে। তো সেরকমই ডাকতে এসে সেদিন আর মায়ের কোনো সাড়া পেলাম না, আর কোনো শব্দ নেই। মা আর উঠে বসলেন না, আর চোখ খুললেন না। ডাক্তার আসলো, বাড়ি ভর্তি আত্মীয় পরিজন, আশেপাশের পরিবেশের যারা থাকে প্রতিবেশী সবাই এসে জমায়েত হলেন। শাশুড়ি মা মারা গেছেন। শাশুড়ি মায়ের কাজ খুব নিষ্ঠাভাবে করা হয়। 4.5 বছরে ওনাকে কোনো অভাব কষ্ট কিছুই দেওয়া হয়নি। কোনো রকমভাবে মৃত্যুর পর ওনার কাজ 13 দিনে খুব নিষ্ঠাভাবে করা হয়। এমনকি অনেক গরিব বাড়িতে নেমন্তন্ন করে, বা জায়গায় জায়গায় স্টেশনে, এমনকি মন্দিরের পাশে যে গরিবরা থাকে তাদেরকে আত্মার শান্তির কামনা করে সবাইকে 1 দিন 2 দিন 3 দিন করে মূর্ধন্য ভোজন করানো হয়। এরকম করে মায়ের পুণ্যের কামনা করি। তারপর হঠাৎ করে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। একদিন আমাদের বোন বলে, দিদিভাই হঠাৎ
সন্ধেবেলা আমি বসে বসে মায়ের পুরনো কিছু স্মৃতি, কিছু অ্যালবাম যেগুলো মা মৃত্যুর আগেও শুয়ে শুয়ে দেখতেন আর দু চোখ বয়ে অসহ্য জল পড়তেন, সেই আমি অ্যালবামগুলো আমি চায়ের টেবিলে বসে সন্ধ্যাবেলা একা একা দেখছি। খুব জানি না কেন মায়ের কথা মনে পড়ছে, কয়দিন ধরেই পড়ছিল। শাশুড়ি মা যতই হোক, যেরকম শাশুড়ি আমরা বলতে বুঝি চণ্ডাল, তারপরে একটা মুখ ঝামটানি দিয়ে কথা বলা, কথায় কথায় বাপের বাড়িরই কিছু শিখে আসুনি, হ্যাঁ এইটাও পারো না, ভুল করলে বলা। কোনোদিন তো আমার শাশুড়ি মা আমাকে এরকমভাবে বলেননি, কারোর কাছে ছোটও করেননি। যতদিন উনি ছিলেন, ওনাকে যতদিন কাছে পেয়েছি, সে যেরকমভাবেই পাই না কেন, উনি আমাকে খুব ভালো সম্মান করতেন বৌমা বলে, যে নিজের ঘরের বৌমা, কোনোদিন তাচ্ছিল্য উনি করেননি, কটু কথা বলেননি। সেগুলি ভাবছি, হঠাৎ করে ফটো দেখতে দেখতে আমি একটা সময়, যে আমার পাশে চায়ের কাপটা ছিল, কাপটা নিয়ে আমি চাটা জাস্ট আমি চুমুক দেব, এরকম সময় আমি দেখলাম আমি যেখানে বসে আছি আমার সামনে, আমি যে অ্যালবামটা এরকম দেখছি, মুখটা তুললেই আমার সামনে হচ্ছে ঠাকুর ঘর, পাশে হচ্ছে কিচেন। আমি দেখলাম কিচেনের কাছে পরিষ্কার আমার শাশুড়ি মা হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় না, ঠাকুর ঘরের পাশে ওনার ঘর ছিল, ওনার ঘরের দিকে। আমি সাথে সাথে দেখে তরতর করে না ঘেমে গেলাম। আমি কি দেখছি, শাশুড়ি মা তো মারা গেছে প্রায় 5 মাস হয়ে গেছে, আজকে শাশুড়ি মাকে আমি দেখছি কেন? আমি আমার হাতের যে চায়ের কাপটা ছিল, কাপটা আমি সাথে সাথে আমি যেখানে বসেছিলাম ওখানে রেখে উঠে পড়লাম। আমি উঠে যে শাশুড়ি মায়ের পেছনে পেছনে আমি কিন্তু যাচ্ছি। শাশুড়ি মা দেখলাম যে ঘরে উনি এতদিন পড়েছিলেন বিছানায় শয্যাশায়ী হয়ে, সেই ঘরের মধ্যে গিয়ে উনি খাটের মধ্যে উঠে শুলেন একটা সাইড হয়ে। আমি তখনও পর্যন্ত নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে আমি কি দেখছি। যে শাশুড়ি মা মারা গেছেন 5 মাস আগে, তাকে আমি দেখছি তার খাটে গিয়ে সে শুচ্ছে, সে তো হাঁটাচলা করতে পারতো না। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না। তখন আমার মেয়েও নেই, মেয়ে কিন্তু পাশে টিউশন পড়তে গেছে, আর আমার হাজব্যান্ডও নেই, উনি অফিসে গেছেন। এই মুহূর্তে আমি কি করব কিছু না বুঝে পেয়ে আমি তাড়াতাড়ি করে দৌড়ে কোনো রকম জুতোটা পরেই আমি বাইরে বেরিয়ে, মেয়ে যে পড়তে গেছে পাশেই, ওখানে গেলাম ছুটে। যেই দিদির কাছে আমার মেয়ে পড়ছে, দিদিকে গিয়ে বললাম, দিদি আপনার সাথে একটু কথা আছে, একটু এদিকে আসবেন। কারণ দিদি আমার মেয়েকে শুধু পড়াতেন না, দিদি আমার খুব নিজের কাছের দিদির মতো ছিলেন। উনি আমাকে অনেক সময় শাশুড়ি মা অসুস্থ থাকার সময় অনেক রকম হেল্প করেছেন। ওনার কাছে ছুটে গিয়ে আমি বললাম, আমি একটু কথা বলবো, আমাকে একটু সময় দেবে দিদি? তখন সেই দিদি বলল, কি হয়েছে বল, কি হয়েছে রত্না, হাঁপাচ্ছিস কেন, এরকম ঘেমে গেছিস, কোনো প্রবলেম হয়েছে? আমি বললাম, দিদি আপনি একটু আসেন না এদিকে। কেন? ওই যে বাচ্চাগুলোকে পড়াচ্ছে, আমার মেয়েও আছে, ওখানে তো বলা যাবে না। সেই দিদি সাথে সাথে বাইরে বেরিয়ে আমাকে বলল, কি হয়েছে রত্না, বল আমাকে বল, কি হয়েছে, এরকম ঘামছিস, কি হয়েছে বল তো, কোনো প্রবলেমে আছিস? তখন আমি দিদিকে বললাম যে, দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, আমার শাশুড়ি মা কদিন হয়েছে মারা গেছেন? বলছে 5-6 মাস। আমি বললাম 5 মাস তো হয়েই গেছে, আজকে আমার শাশুড়ি মাকে দেখলাম। দিদি বলল, কি বলছিস রে? আমার হাত দুটো চেপে ধরে সাথে সাথে বলল, এ কি বলছিস, শাশুড়ি মাকে দেখলি মানে? সে তো মারা গেছে, নিষ্ঠাভাবে কাজ করেছিস, তার আত্মা কি এখনো যায়নি? তাহলে এতদিন কেন দেখিসনি? আমি বললাম, দিদি আমি কিছুই জানি না, আমাকে তুমি রক্ষা করো। সেই দিদি আমাকে বলল, দাঁড়া, এখন তুই বাড়ি যাস না, মেয়েটাকে নিয়ে একবারে যাবি, তুই ফোন এনেছিস? আমি বললাম, না না, ফোনটা তো আমি যেখানে চা খাচ্ছিলাম টেবিলেই রয়েছে পড়ে। বলল, থাক, তুই আমার ফোন দিয়ে তোর বরকে একটা ফোন কর। আমি ফোন করে বললাম, এই তুমি কোথায় গো? তখন আমাকে বললো, কেন তুমি এখন ফোন করে কোথায়, মানে তুমি জানো না এই সময় আমি অফিসে থাকি? আমি বললাম, একটুখানি তাড়াতাড়ি এসো, কিন্তু তুমি বাড়ি যাবে না। তাহলে আমি কোথায় যাব? আমার হাজবেন্ড বলল। আমি বললাম, তুমি কিন্তু সোজা মেয়ে যেখানে পড়ে দিদি, আমাদের পাশের বাড়ি দিদির বাড়িতে এসো, আমি এখানে বসে আছি, আগে তুমি এসো। বলল, দাঁড়াও, আমার যেতে ঘন্টাখানেক সময় লাগবে। ওর মধ্যে কিন্তু মেয়ের পড়া শেষ।
ওই দিদির কিন্তু কোচিং ক্লাস তখন বন্ধ। দিদি আমাকে বলল, শান্তি করে এখানে বস, কি হয়েছে আমাকে বল। দিদিকে বললাম, দিদি আপনি আমাকে বাঁচান, আমি খুব ভয় পেয়েছি, আমি যা দেখেছি। দিদিভাইকে বললাম, দিদিভাই বলল, তুই ঠান্ডা হ, মেয়েটা রয়েছে, মেয়েটা খেলা করছে, ওকে কিছু বুঝতে দিস না, তুই চুপচাপ থাক, আগে তোর বর আসুক। যখন আমার হাজব্যান্ড আসলো ওই দিদির বাড়ি, তখন দিদি সব কথা বলে। আমার হাজব্যান্ড কিন্তু দিদির কথা বিশ্বাস করে, আমার কথাও বিশ্বাস করে, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে সেটা কি করে সম্ভব, মা তো 5 মাস ছেড়ে 6 মাস পড়ছে, এই তো পরশু দিনকে মাস পড়বে, 6 মাসে পা দিচ্ছে, তাহলে মা কি করে দেখা দিতে পারে ওকে। আমি তখন বললাম, তুমি বিশ্বাস করো, আমি তোমার মাকে দেখেছি, আমি সবটা বললাম। তখন দিদি বলল, একটা কাজ কর, আজকে রাতটা কোনো রকমে চুপচাপ, ভয় পাবি না, গিয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে এক জায়গায় তোরা থাক, মেয়েটাকে আলাদা ঘরে শোয়াস না, কারণ কারণ মেয়ের আলাদা কিন্তু বেডরুম ছিল। তো আমরা 3জন সেদিন মাম্মামকে নিয়ে, মানে আমার মেয়েকে মাম্মাম বলি, ওকে নিয়ে আমরা 3জনে একটা খাটে শুলাম এক ঘরে। কোনো রকম রাতের বেলা আমার বাথরুম পেয়েছে, আমি বাথরুমেও যাচ্ছি না ভয়তে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে বললাম, এই ওঠো না, আমি তো বাথরুমে যাব। আমার হাজবেন্ড বলল, ঘরের মধ্যে তুমি ভয় পাচ্ছ, আচ্ছা চলো। ও আমাকে বাথরুমে নিয়ে গেল, বাথরুম করে এসে রাতের বেলা শুই, কোনো রকমে রাতটা কাটে। সকালবেলা সেই দিদি এসে আমাকে বলল যে তুই আর তোর বর মেয়েকে নিয়ে আমার সাথে একটা জায়গায় চল। আমরা একটা জায়গায় ছিলাম, ওখানে একজন মুসলমান বাবা, উনি দেখে বললেন যে তোদের বাড়িতে তোর শাশুড়ি মাকে দেখা গেছে তো, তুই তাই বলতে এসছিস তো, তোর শাশুড়ি মার আত্মা এখন ওই বাড়িতে আছে। অ্যাকচুয়ালি কি হয়, যদি কারোর অস্বাভাবিক, ধরো হট করে ভুগছে, হট করে মারা গেল, তাহলে পারে কিন্তু তার আত্মাটা অনেক সময় মানে মায়া থাকে না। একটা মানুষ যতদিন মৃত্যুর আশা করছে যে আজ মৃত্যু হবে, কাল মৃত্যু হবে, প্রথমেই বললাম তার মৃত্যুর জন্য তার কষ্ট দেখে নানা রকম কাজ করা হয়েছে বাড়িতে, মানে নানা রকম যজ্ঞ হোম করা হয়েছে, পুজো দেওয়া হয়েছে। তো উনি সবসময় ভাবতেন মৃত্যুকালে যে আমার এই মুহূর্তে মৃত্যু আসবে। একটা আশা করে করে 4.5 বছর ধরে উনি যে বিছানায় শয্যাশায়ী ছিলেন বাড়িতে আঁকলে, ওনার একটা মায়া পড়ে যায়, যার কারণে ওনার আত্মাটা কাউকে ক্ষতি কিন্তু করবে না, কিন্তু দেখা দেবে। উনি কিন্তু মুক্তি পায়নি। এই কথা জানতে আমরা বললাম কি করব। এই যে মুসলিম বাবা আমাদের কাছ থেকে অনেক টাকা নেয়, আমাদের সাথে অনেক রকম প্রক্রিয়া করে, বাড়িতেও আসে, সব কিছু করে দিয়ে যায়, কিন্তু প্রায় 2.5-3 মাসের মধ্যে সব কিছু কেটে যায়। 2.5-3 মাস পর আবারও কিন্তু শাশুড়ি মাকে আমরা দেখতে পাচ্ছি। কি করব কিছু বুঝে উঠতে না পেরে, তখন আমার হাজবেন্ড একজন ব্রাহ্মণ মশাই, পাড়ায় খুব ওনার নাম, উনি দুর্গা পুজো কালী পূজা করেন, ওনাকে একদিন দেখা করে বললেন বিষয়টা, কারণ সামনে পুজো এসে গেছিল, পাড়ায় বিশাল বড় কালী পুজো হয়। ওই কালী পুজো নিয়ে কথা বলতে গিয়েই শাশুড়ি মায়ের কথাটা কিন্তু বলে। তখন উনি বলল, আচ্ছা আমি তোর বাড়িতে পুজোটা মিটে গেলে যাব। দুর্গা পুজোটা হওয়ার পর উনি আমাদের বাড়িতে আসেন, এসে উনি বললেন, আমি বুঝতে পেরেছি আসলে উনি মায়া ত্যাগ করে যেতে পারছেন না, উনি মায়া আঁকলে, বাড়ি আঁকলে এখনও ওনার আত্মা আছে, হয়তো ক্ষতি করবে না কাউকে, কিন্তু উনি দেখা দেবে, কারণ তোদের সাথে উনি থাকতে চায়। কিন্তু মৃত্যুর পর কেউ থাকতে চাইলে তাকে কিন্তু একসঙ্গে মানুষের সাথে একটা আত্মাকে থাকতে দেওয়া যায় না, কারণ হতে পারে ওনার সাথে অন্য কোনো আত্মা এসে কিন্তু ক্ষতি করতে পারে। কারণ যেরকম মানুষ যখন আমরা একজনের সাথে বন্ধু করি, আমাদের যেরকম বন্ধুত্ব হয়, সেরকম আত্মাদেরও কিন্তু আত্মার সাথে বন্ধুত্ব হয়, আত্মাও কিন্তু আত্মার সাথে ঘনিষ্ঠ হয়। সেরকমভাবে সেই আত্মা যদি বাড়িতে আসে, সে কিন্তু ক্ষতি করতে পারে। তার জন্য ওই পুরোহিত মশাই বললেন যে আমার হাজব্যান্ডকে তুমি গিয়ে বুদ্ধগয়ায় পিণ্ড দান করে আসো, ওখানে গিয়ে যদি তুমি পিণ্ড দান করো তোমার মায়ের আত্মা মুক্তি পেতে বাধ্য। তারপর আমি, আমার হাজব্যান্ড পুজোর পর, উনি ব্রাহ্মণের মুখ থেকে শোনার পর আমরা গিয়ে পিণ্ডদান দিয়ে আসি। তারপর থেকে কিন্তু শাশুড়ি মাকে আর কোনো দিন আজ পর্যন্ত আর দেখিনি। দর্শক বন্ধুরা,
প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্টে। আরও দুটো ঘটনা আছে, সবাই একটু ঠান্ডা হয়ে বসো। ও এমনি বসবে কি, ঠান্ডায় তো এখন অলরেডি সবাই শুয়েই পড়েছো, কারণ আজকের ঘটনাটা দিতে তো বেশ একটু লেট হয়ে গেছে কিছু কারণবশত। আজকে অন্য কোর্ট ছিল, ওখানে আমি মেম্বার আমাকে ডেকেছিল, ওখানে গিয়েছিলাম, অনেকটা সময় লেগে যায় রেকর্ড করতে। সকাল থেকেই মানে আমি মন্দিরেই ছিলাম, তোমরা তারও ভিডিও পাবে, অপেক্ষায় থাকো। এবার যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমাদের পাঠান কমলিকা মল্লিক। কমলিকা মল্লিকের বাড়ি হচ্ছে বেহালা। কমলিকা বলে, দিদি ভাই আমরা আগে একটা ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটের ঘটনা আজকে তোমাকে আমি শেয়ার করব। ঘটনাটা খুব একটা বড় না, কিন্তু বেশ ভয়ঙ্কর। আমাদের কমলিকা বলে, দিদি ভাই আমরা আগে বিধাননগরে একটি রোডের ওপর ফ্ল্যাট কিনেছিলাম। সেই ফ্ল্যাটে আমি, আমার মা, আমার ভাই, আমার বাবা, আমরা 4 জন থাকতাম। ওই বাড়িতে থাকাকালীন আমাদের সাথে অনেক রকম ভৌতিক অভিজ্ঞতা হয়। একটা ঘটনা আমি তোমাকে শেয়ার করছি, তোমার নিয়মিত শ্রোতা আমি, তোমাকে সেরকমভাবে হয়তো আগে একবার দুবার কমেন্ট করেছিলাম। তোমার ঘটনা শুনতে এত ভালো লাগে, ঘটনার মধ্যে এরমভাবে ঢুকে যাই, আমি কখন শেষ হয় বুঝতে পারি না। কমেন্টটা করা হয় না, তবে লাইকটা দিই। আমাদের বোন কমলিকা বলে, দিদি ভাই আমাদের যে বিধাননগরের যে ফ্ল্যাটটা ছিল, সেই ফ্ল্যাটে যখন আমরা কিনে যাই, প্রত্যেকদিন রাতের বেলা ফ্ল্যাটের না আমরা যে রুমে থাকতাম সেই রুমগুলো বাদ দিয়ে আমাদের যে কিচেন রুম ছিল, ঠাকুর ঘর ছিল, এমনকি আমাদের যে ডাইনিং স্পেস ছিল, সিঁড়ি ঘর, সব লাইটগুলো না আপনা আপনি জ্বলতো। সব লাইটগুলো আমরা যতবার বন্ধ করে দিয়ে আসতাম, আমাদের লাইটগুলো দেখতাম ঘরের সবই ওরকম জ্বলে গেছে। তো ভাবতাম যে কোনো ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসে দেখাতে হবে। বাবা বহুবার ইলেকট্রিশিয়ান নিয়ে এসে দেখায়, কিন্তু দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, কোনো রকম কিছু কিন্তু ইলেকট্রিকের প্রবলেম ছিলই না। ইলেকট্রিশিয়ান কিন্তু বারবার করে বলে। তারপর আমরা ভাবলাম যে না, এবার আর কিছু করার নেই, এবার আমাদের অন্য কোনো জায়গায় গিয়ে একটুখানি খোঁজবিন করতে হবে। আমাদের কমলিকা বোন বলে, দিদি ভাই আমার বাবা যেহেতু উনি একজন ড্রাইভার, উনি পুলিশের গাড়ি চালাতেন, আমার বাবা একদিন এক পুলিশ ইন্সপেক্টরকে এই ঘটনাটা বলেন যে আমার ফ্ল্যাটের মধ্যে স্যার এরকম এরকম হচ্ছে। তো সেই যে ইন্সপেক্টর ছিলেন উনি তখন আমার বাবাকে বলেন যে তুমি একটা কাজ করো, কোনো একটা ভালো জায়গায় গিয়ে অবশ্যই তুমি এটা গণনা করো, একটু বলো, দেখো তো তোমাদের ফ্ল্যাটে কোনো রকম অন্য কিছু ব্যাপার না তো। বাবা কিন্তু খুব ভীতু মানুষ, পুলিশের গাড়ি চালালেও বাবা কিন্তু ভূত প্রেত আত্মা খুব ভয় পান। আমার বাবা সেরকমভাবেই কিন্তু ওই ইন্সপেক্টরের কথা শুনে একজন কালী মায়ের সাধক তার কাছে যান, সেটা হচ্ছে তারাপীঠ। যখন ওখানে যান তখন উনি বলেন যে তোমাদের ফ্ল্যাটটা, পুরো ফ্ল্যাটটাই খারাপ, ওই ফ্ল্যাটে সবার বাড়িতেই এরকম হয়, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো। বাবা বলল যে কোনো উপায় আছে? বলল এখন হবে না, 1 মাস পর তুমি আমার কাছে আসবে আমাবস্যা দেখে, আমি তখনই কাজ করতে পারবো, ওই সময় আমার একটা অন্যরকম শক্তি থাকে। আমার বাবা সব কিছু জেনে বাড়ি চলে আসে। আমার বাবা আসার পর খুব ভয় ভয় আমাদেরকে যখন বলে আমরা থাকতাম, আমরা ওই ফ্ল্যাটে নতুন আসি, একে একে থাকতে থাকতে সবার সাথে পরিচয় হয়। সামনে এক বয়স্ক আঙ্কেল আন্টি থাকতো, তাদের বাড়িতে আমরা যাতায়াত করতাম, খুব ভালোবাসতো আমাকে আর আমার ভাইকে। আমরা একদিন সেই আন্টি আঙ্কেলের বাড়িতে যাই, তো আন্টি আমাকে তখন বলছে, আচ্ছা তোদের বাড়িতে রাতের বেলা লাইট অফ অন হয়? আমি বললাম হ্যাঁ আন্টি হয়তো। বলছে আমাদের বাড়িতেও হয়, জানিস আমরা এই বাড়িটা 8 বছর ধরে রয়েছি, আমরা না অনেক ভয় পাই, অনেক জায়গায় গেছি কিছু হয়নি জানিস। আমি তখন বললাম হ্যাঁ আন্টি, আমার বাবাও তারাপীঠ গেছিল, ওখানেও আমার বাবা জেনে এসছে এরকম এরকম ব্যাপার। তখন সে আন্টি বলে যে একটা কাজ কর, তোর বাবাকে বলবি একদিন আমাকে নিয়ে আর তোর আঙ্কেলকে নিয়ে যখন আবার যাবে তারাপীঠ যেন নিয়ে যায়। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তারপর আমি যখন বাবাকে বললাম, বাবা আমাকে বলল আচ্ছা ঠিক আছে,
যখন যাব তখন আমরা সবাই একটা গাড়ি ভাড়া করব, রিজার্ভ করে আমরা তারাপীঠ যাব সবাই মিলে, মানে আমরা 4 জন আর আন্টি আঙ্কেল আমরা 6 জন একটা টাটা সুমো করে যাব। তো সেরকমই কথা হয়। আমরা আমাবস্যার সময় ঠিক আমরা যেদিন আমাবস্যা সেদিন বাড়ি থেকে বেরোই। দিদিভাই আমাদের কমলিকা বলে আমরা যে কাজটা করার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আমরা কোনো মতে তারাপীঠ যে পৌঁছতে পারছি না। দিদিভাই সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছি, আমরা আমাদের যে ড্রাইভার ছিলেন বললেন বিকেল 4টের মধ্যে তারাপীঠ উনি ফেলে দেবেন আমাদের, মানে নিয়ে চলে যাবেন। আর টাটা সুমো বুঝতেই পারছো, উনি বললেন আমি ঠিক পৌঁছে দেবো, রাতে কাজটা করে পরের দিন আমরা থেকে তারপরের দিন আসবো। এরমই কিন্তু আমাদের একটা প্ল্যানিং হয়। দিদিভাই আমরা যাচ্ছি, থেকে থেকে 10 মিনিট অন্তর অন্তর 5বার গাড়ির যে চাকা পাংচার হয়, এটা অস্বাভাবিক। যে ড্রাইভার সে পর্যন্ত হা হয়ে গেছে, বলছে এটা কি করে হয়, এতবার করে নতুন চাকা কি করে পাংচার হচ্ছে। উনি মাস 3 আগেই গাড়ির চাকা চেঞ্জ করেছেন, উনি তো মানে কিছু বুঝে উঠতে পারছেন না। কিন্তু ওই যে আঙ্কেল উনি বয়োজ্যেষ্ঠ, উনি বলছে আসলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা আমাদের বাধা দিচ্ছে, করতে দিতে মানে না দেওয়ার জন্য, যাতে আমরা না পৌঁছতে পারি, সময়টা অতিক্রম হয়ে যায় তার জন্য আমাদের বাধা দিচ্ছে। কোনো রকমভাবে আমরা চাকা ঠিক করে ড্রাইভারকে খুব সামঞ্জস্য রেখে কথা বলে আমরা এগোচ্ছি। দিদিভাই আমার মা হঠাৎ একটা ধাবা থেকে নিরামিষ খাবার খেলাম, খুব নিষ্ঠাভাবে সব কিছু মানছিলাম। বলে দিদিভাই আমার মা খাবার পর হঠাৎ চোখ মুখ উল্টে ফেললো, বমি হচ্ছে। তারপর মাকে খোঁজ করে একটা মানে কি বলবো শক্তিগড়ের ওইদিকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়, মানে ছোটোখাটো একটা নার্সিংহোম, হসপিটাল না সরি, ওখানে নিয়ে গিয়ে মাকে চিকিৎসা করানো হয়। বলো আমরা তারাপীঠ যাচ্ছি ঘুরতে না, আমরা একটা কাজ করাতে, এখানে এরকম অবস্থা, ডাক্তার দেখাতে দেখাতে মাকে নিয়ে যেতে হচ্ছে। কোনো রকমে অনেক চেষ্টা প্রচেষ্টার পর তারাপীঠ অবশেষে আমরা যখন পৌঁছালাম রাত তখন 8টা বাজে। আমরা ব্রাহ্মণ সেই যে ওখানে ওঝা ছিলেন মানে তান্ত্রিক যিনি, ওনার কাছে আমার বাবা ওই আঙ্কেল যান, গিয়ে কথা বলেন। তখন ওনারা বলল সপরিবারে তোরা সবাই আমার কাছে রাত 12টার পর আসবি। আমরা তারাপীঠ শ্মশানে যাই। দিদিভাই এত শিয়াল চেল্লাচ্ছে, এত ভয় লাগছে। তারাপীঠে আমরা অনেকবার গেছি, সেই দিন ওই যে আমাবস্যা রাত 12টার পর একটা দৃশ্য যে প্রকৃতি ওখানে না পুরো অন্যরকম হয়ে যায়, পুরোটাই অন্যরকম। এত ভয় লাগছে, এত শিয়াল, মনে হচ্ছে যেন আমাদের সাথে সাথে অনেক কিছু চলাচল করছে। যাই হোক সব বাধা কাটিয়ে আমার বাবা বলল ভয় পাবি না, আমাকে আমার ভাইকে মাকে বলল ভয় পেও না। এত দূর যখন কলকাতা থেকে এসে বীরভূম পৌঁছেছি তখন মায়ের এখানে এসে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা কাজ করেই ফিরবো। তারপর আমরা ওখান থেকে সব কাজ সারা রাত প্রায় আমরা 3টের পর ওখান থেকে কাজ করে নিয়ে আমরা পরের দিন থাকি, থেকে পরের দিন বাড়িতে এসে ওই আন্টি আঙ্কেল আমার বাবা মা একসঙ্গে ওই কাজটা করার পর দিদিভাই আমাদের ওই যে ফ্ল্যাটটা পুরোটা সবার বাড়ির সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। আমরা 2 বাড়ি মিলে পুরো কাজটা করি। আর এই কাজটা পুরোটাই কিন্তু হয় আমার বাবার যে ইন্সপেক্টর অফিসার ছিলেন ওনার কিন্তু সাহায্য ছাড়া এই কাজটা হতো না। তাহলে ভাবো দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত মানুষ চেপে থাকে, কত কিছু কত মানুষের সাথে হয় ভাবো তো। তো প্রিয় দর্শক বন্ধুরা, 2টো ঘটনা তোমাদের বললাম, এবার 3য় ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। এই ঘটনাটা আমাকে এক ভাই প্রায় 7 মাস আগে শেয়ার করেছিল। হ্যাঁ, এক ভাইয়ের বাড়ি হচ্ছে চন্দননগর। ভাই আমাকে যোগাযোগ করেছিল, ভাই বলছে দিদি ভাই আমার বাড়ি চন্দননগরে, আমি অনেক দিন ধরে একটা খুব মানে কি বলবো খারাপ পরিস্থিতির মধ্যে ভুগছি, তুমি কি সেই সমাধানটা করতে পারবে? আমি কিন্তু তখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সবাইকে সব কথাটা বলিনি, আজও আমি বলিনি, আর আমি বলবও না, কারণ এইটা আমার কাজ না, আমার খুব কষ্ট হয়। আমাকে সে ভাই বলেছিল দিদি ভাই আমি একটু প্রথম থেকে তোমাদের খুলে বলি ঘটনাটা, ভালো লাগবে। ভাই বলে দিদি ভাই আমার নামটা তুমি বলো না, ঘটনাটা বলো, আর অবশ্যই তুমি যে হেল্পটা করেছো সেটাও বলো,
আমাকে ভাই পরশুদিনও ফোন করে, কালকে রাতেও ফোন করে। ভাই বলল, দিদি ভাই তুমি মানুষের যখন এত সাহায্য করো, এত মানুষের পাশে থাকো, তাহলে পারে তুমি মানুষকে বলো না কেন? আমি বলি না কারণ আমার যে পরিবারের মানুষ আমাকে এগুলো করতে দেয় না, কারণ আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়। কারণ আমি বারবার বলেছি আমি কোনো ওঝা না, আমি কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিক না, আমার সবই হচ্ছে ঠাকুরের মায়ের দেওয়া জিনিস, আশীর্বাদ ছোট থেকে। আমি সেই ভাইয়ের ঘটনাটা বলি এবার। ভাই বলে, দিদি ভাই আমি দুর্গাপুজোর সময় মণ্ডপে যখন যাই, একটি মেয়ের সাথে আমাদের পাড়াতেই চন্দননগরের মধ্যেই একটি মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়। মেয়েটিও আমাকে আর চোখে চোখে খুব ফলো করছিল। আমার সাথে আমার কলেজের 7-8টা বন্ধু ছিল। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না ওই ভিড়ের মধ্যে মেয়েটি আমাকে দেখছে না আমার সাথে থাকা আরও 6-7 জন বন্ধুর দিকে ওর নজর, বুঝতে পারছিলাম না। এক বন্ধুকে খুব কাছের মনে করে আমি বললাম, আচ্ছা ওই মেয়েটার সাথে একটু কথা বলা যাবে? তখন সেই বন্ধুটা বলল, মার খাবি? এখনকার মেয়েদের চিনিস তো, এক্ষুনি জুতোটা খুলে মারবে। আমি বললাম, ধুর, বন্ধুর জন্য এটুকুনি করতে পারবি না, একটা বিয়ার খাওয়াবো, জানা মেয়েটার কাছে নাম্বারটা নিয়ে আয়। ও বিয়ার খাওয়ার নাম শুনেই লাফিয়ে উঠে বলল, আরে দোস্ত, তোর জন্য তো আমার জান হাজির, সামান্য একটা নাম্বার, একটা মেয়ের, এক্ষুনি যাচ্ছি। হাতে মাঞ্জা দিতে দিতে খুব সুন্দর করে জামার কলার তুলে ও হেঁটে হেঁটে গেল। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ওকে দেখে কিরকম একটা বিহেভিয়ার করছে, আমি কিন্তু দূর থেকে সবটা দেখছি। ওর কাছে গিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, আপনার নাম্বারটা পাবো? মেয়েটা বলছে, হোয়াট নাম্বার? আমার ফোন নাম্বার তুমি চাইছো? তোমার সাহস কী করে হয়? সাথে সাথে মণ্ডপে থাকা যে কাকু জেঠু ছিলেন পাড়ারই মেয়ে, সাথে সাথে তারা ওই বন্ধুকে একদম মারমুখী হয়ে তেড়ে আসে। হ্যাঁ, একটা মেয়ের তোরা নাম্বার চাইছিস? পাড়ারই তো ছিলে, কী রে, কী ব্যাপার? তখন সেই বন্ধু আমার সম্মানটা বাঁচায়। ও বলল, না এমনি পছন্দ হয়েছিল তাই বলছিলাম, ভালো লাগলে নাম্বার চাইতেই পারি, নাহলে যোগাযোগ করব কি করে? কন্ট্যাক্ট নাম্বার না থাকলে ও একটু এরকম রসিক। যাই হোক, পাড়ার লোকজন কেউ আর ওকে মারিনি, কিছু বলেনি, বলল যা বাড়ি যা, বাচ্চা ছেলে প্রেম করবে। আমি আর সাহস পেলাম না। তারপর পথে যেতে আসতে মেয়েটার সাথে আমার দেখা হতো। একদিন আমি ওর সাথে কথা বললাম, ও আমাকে নাম্বার দিল। মেয়েটার সাথে প্রায় 1টা বছর চুকিয়ে প্রেম করলাম। দিদি ভাই, ওকে এত সুন্দর দেখতে, ও এত ভালো একটা মানে মনের মালিক ছিল, মানে এরকম মন সচরাচর মানুষের হয় না। মেয়েটা হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে মারা যায়। দিদি ভাই, আমার সারা দুনিয়া সেদিন ওর সাথে চিতায় পুড়ে যায়। আমি আজকে বলছি, আমার 2 চোখ বয়ে বন্যা হচ্ছে। আমি এত কষ্ট পাই, আজও আমি ওকে মনে করি, আজও আমি অন্য মেয়েকে প্রেম করতে পারি না, আজও না, জানি না আমি বিয়ে করতে পারবো কি না। দিদি ভাই, ও যখন ওর অ্যাক্সিডেন্ট হয় লরিতে, ও কলেজ থেকে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয় 3 দিন হসপিটালে ছিল, কিন্তু রিকভারি করতে পারিনি। খুব বেশি ওর মানে অ্যাক্সিডেন্টে চোট লেগেছিল। ওর মৃত্যুর পর দিদিভাই ও আমাকে বারবার দেখা দিত, বারবার দেখা দিত। দিদিভাই আমাকে দেখা দিত। যখন ভাই আমাকে বলে, দিদিভাই আমি কি করে বাঁচবো, আমি তো ওকে ভুলতেও পারছি না, আর ও আমাকে প্রত্যেক দিন রাতে দেখা দেয়। আমাদের ভাইকে প্রত্যেক দিন সেই মেয়েটি দেখা দিত রাতের বেলা। ও ঘরে ওর চুরির আওয়াজ, মাথার তেলের সুগন্ধি, গায়ের পারফিউম, পাউডারের গন্ধ এগুলো পেত, যেগুলো মেয়েটি ইউজ করতো। ওর অস্তিত্ব ও বোঝাতো। আমাবস্যা পূর্ণিমায় বহুবার দেখেছে যে ওর পাশে ও শুয়ে রয়েছে, ওর দিকে তাকিয়ে। যে ভাই আমাকে বলে, সেই ভাইয়ের চেহারা প্রথমের আর এখনের চেহারা দেখলে মানুষ মাথা ঘুরে পড়ে যাবে অজ্ঞান হয়ে। ভয়তে ভয়তে যতই হোক, মৃত্যুর পর সে তার পাশে শুয়ে রয়েছে, এটা যে কোনো মানুষ যাকেই যত ভালোবাসো না কেন ভয় তো লাগবে, কি বলো দর্শক বন্ধু তোমরা? সে ভাইটি যখন আমার সমরাপন্ন হয়, আমি ভাইটাকে কাজ করে দিই। ভাইটা এখন বিয়ে করেছে, ভাইটা বিয়ে করেছে, তার বউ এখন প্রেগনেন্ট, কিছু মাস পর তার বাচ্চা হবে। সে কিন্তু এখনও তাকে মনে করে, তার বউকেও সব কিছু বলেছে। বলেছে, দিদিভাই ওই যে আমার গার্লফ্রেন্ড ছিল প্রথম আর লাস্ট,
গার্লফ্রেন্ডের পর আমার এই হচ্ছে বউ। আমার যে গার্লফ্রেন্ড ছিল তার নামেই যদি আমার মেয়ে হয় আমি তাই নাম দেবো, যদি ছেলেও হয় আমি ডাক নাম আমার গার্লফ্রেন্ডের নাম ধরেই ওকে ডাকবো। এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখনো মরে না। মানুষ মরে গেলেও ভালোবাসা না এইখানে থাকে। দর্শক বন্ধুরা, আমার কাজ করিয়ে আমার কাছ থেকে যা পেয়েছে, ও যে নতুন করে ওর জীবনটা শুরু করতে পেরেছে, ওর আগের মতো অতটাও হেলদি না, কিন্তু যে অবস্থা ওর মাঝখানে হয়েছিল অনেকটা নিজেকে রিকভারি করে আর এখনও খুব ভালো আছে। আমাকে ও অনেকবার বলেছে মেসেজ করে, দিদিভাই তুমি কেন বলো না, দিদিভাই তোমাকে মানুষের দরকার। আমি পারি না গো, আমি তো চাইলে করতেই পারতাম, কি আছে, আমি পারি না, আমি করতে পারি না, কারণ আমার শরীরে কষ্ট হয়, আমি সবার কাজ নিই না, খুব দরকার যাদের তাদের পাশে আমি থাকি। যাই হোক, যতটা পারবো থাকবো। আজকে তোমাদের 3টে ঘটনা বললাম, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চলো তোমাদের তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ি। চলো কমেন্টে তোমাদের তাড়াতাড়ি কারা কারা কমেন্ট করেছো নামগুলো বলে দিই। শুভঙ্কর ঘোড়ই, উমা ঘোষ, সঙ্গীতা দি ভাই, টুকাই বেরা, আচ্ছা কিষাণু মান্না, নিহা মাইতি, তারপর কমেন্ট করেছো সিম্পল, এক মিনিট দেখে বলি দাঁড়াও একটুখানি, হ্যাঁ আলপনা দে, সরি কমেন্ট করেছো আলপনা দে, তারপর বং হিন্দু হেসেল, রাজীব জাসওয়াল, তারপর ওয়ার্কআউট উইথ সমীরণ, তারপর বেবি ঘোষ, তারপরে মাহি রয়, তারপরে অমৃতা সরকার, তারপরে হচ্ছে নিতা বাসু, তারপরে লক্ষ্মী ভট্টাচার্যা বলেছ আমার নামটা বলো, দেখো বলে দিলাম, তারপরে সুজাতা দাস, তারপরে স্বপন রাউত, সরি ভক্তিগীতি অনেক দিন পর এসছো, তোমার নাম আমি এর আগেও বলছিলাম। আচ্ছা তারপরে কমেন্ট করেছো মুনমুন, তারপরে কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী, তারপরে কমেন্ট করেছো আশিস মাঝি, আবার কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী দিদিভাই, বনশ্রী দে দিদিভাই বলেছো লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদিভাই, গীতা রাখবো বনু, অবশ্যই সবাই গীতা রাখো, সবাই রাখো গীতা রাখো, অনেক 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 আপদ বিপদ সংকট থেকে মুক্তি পাবে। মৌসুমি দত্ত কমেন্ট করেছো বোন গীতা কি লেদারের ব্যাগে রাখা যাবে? অবশ্যই রাখা যাবে, কেন রাখা যাবে না, রাখতে পারবে। রীতা রয়, তারপরে নো ওয়ান ভাই কমেন্ট করেছো, তারপরে মৌয়া পাল, তারপরে গার্গী মজুমদার, তারপরে গার্গী মজুমদার আবারও কমেন্ট করেছো, আবারও গার্গী আমাদের কমেন্ট করেছো। রিনা সিনা, কমেন্টগুলো পড়ে শোনাতে খুব ইচ্ছা হয়, 3টে ঘটনা কমেন্টে সব যদি পড়ি অনেক বড় হয়ে যাবে, তার জন্য পড়লাম না। সুমনা ভট্টাচার্য, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে কমেন্ট করেছো বাবলি মল্লিক, তারপরে মামন দাস, তারপরে শম্পা মিনি কিচেন লিখেছে হাই হ্যালো বনু, বনানী কর্মকার দি ভাই, আব্দুল ভাই, সন্দীপ কমেন্ট করেছো ম্যাডাম টেক কেয়ার, ঠান্ডা বাড়ছে, একদম প্রচণ্ড ঠান্ডা, আমি সাবধানে আছি, তোমরাও সাবধানে থাকবে। আমাদের পরিবারের কারোর কিছু হলে আমার ভালো লাগে না, জানি না কেন, কি জানি অস্থির হয়ে উঠি, অস্থির, আমি জানি না কেন। সুদীপ্ত ব্যানার্জি কমেন্ট করেছো, মিথুন কুমার সিং, সুপর্ণা কমেন্ট করেছো, তারপরে আমাদের টুক সাবারবাল কমেন্ট করেছো, সৌমিক সরকার কমেন্ট করেছো, তারপরে পাপ্পু দে, তারপর পিন্টু ঘোষ, প্রদীপ দাস, তারপরে অঙ্কিতা কমেন্ট করেছো, আমি একটু দেখি, অঙ্কিতা চৌধুরী, আমাদের মিষ্টি বনু বলেছে দিদি তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি কিন্তু তুমি ইনভাইটটা অ্যাকসেপ্ট করনি, অনেক প্রবলেমে আছি দিদি, একটু হেল্প চাই, তোমার ভিডিও আমি সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। আচ্ছা বনু, আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আচ্ছা প্রদীপ দাস, কেন আমার দুটো জায়গায়, আমি অনেক ব্যস্ত মানুষ তো, আমার দুটো জায়গায় অন হওয়া সম্ভব হয় না সব সময়, তবে আমি হোয়াটসঅ্যাপটা চেক করি, তাই জন্য বললাম। তানিয়া আচারিয়া, তারপর হচ্ছে রূপা দে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে সববার নামগুলো তোমাদের তাড়াতাড়ি পড়ে দিলাম, সবাই খুব ভালো থেকো। আমি আগেও তোমাদের সাথে পাশে ছিলাম, আজও আছি, আর কথা দিচ্ছি থাকবো, শুধু তোমাদের বিশ্বাস নিষ্ঠা রাখতে হবে মায়ের প্রতি, কারণ আমি যা করি সবই হচ্ছে আমার মা, বড় মা। চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।